প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার 3 পরিবর্তনশীল জারণ অবস্থা এবং একই সাথে হচ্ছে বিশেষ ধরনের কিছু রিডক্স বিক্রিয়া বা জারণ বিতরণ বিক্রিয়া সম্পর্কে আমরা জানব। আমরা শুরু করতে পারি। আমাদের যে প্রথম যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে পরিবর্তনশীল জারণ সংখ্যা নিয়ে। আমরা একটা সংজ্ঞাটা একটা বুঝি। বলা হচ্ছে যে যৌগের মধ্যে অধিকাংশ মৌলেরই পরমাণুর জারণ সংখ্যা পরিবর্তনশীল। অর্থাৎ আমরা আগের ক্লাসে দেখাইছিলাম যে যৌগভেদে কেন্দ্রীয় পরমাণুর জারণ কিন্তু ভিন্ন ভিন্ন আমরা পেতে পারি। এরপর বলা হয়েছে অবস্থান্তর মৌলের পরমাণুর জারণ সংখ্যা সাধারণত পরিবর্তনশীল। অর্থাৎ যারা অবস্থান্তর মৌল তাদের জারণ মানটা কিন্তু পরিবর্তনশীল। এখন জানতে হবে যে অবস্থান্তর মৌল কারা। আমরা জানি, দেখো তো, ডি ব্লক যুক্ত বা ডি ব্লকের যে মৌলগুলোর ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 এর মধ্যে থাকে বা আংশিকভাবে পরিপূর্ণ থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ডি অবস্থান্তর মৌল। মনে রাখবা, ডিতে আমরা জানি 10টা ইলেকট্রন থাকে, 10টা থাকলে হচ্ছে সে পূর্ণ অরবিটাল। অর্থাৎ ডিতে যখন 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে তখন সেটাকে বলবো আংশিকভাবে পরিপূর্ণ। এরকম যে মৌলগুলো আছে তারাই হচ্ছে অবস্থান্তর মৌল। ফর এক্সাম্পল আমরা জানি, যেমন হচ্ছে আমাদের হচ্ছে কপার আছে, আয়রন আছে, এরকম আমাদের অনেকগুলো মৌল আছে যারা হচ্ছে অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলগুলাই হচ্ছে আমাদের একাধিক ভিন্ন ভিন্ন পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। আমরা অলমোস্ট এটা জানি, যেমন হচ্ছে আয়রনের দুই ধরনের আধান আছে, একটা হচ্ছে আয়রন 2+, একটা হচ্ছে আয়রন 3+। আয়রন যখন 2+ থাকে তখন আমরা তাকে বলতাম হচ্ছে ফেরাস ফেরাস আয়ন। আর আয়রন যখন 3+ হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ফেরিক আয়ন। তোমরা লক্ষ্য করছো যে ফেরাস যখন হবে তখন তার জারণ হচ্ছে +2, আর ফেরিক যখন হবে তখন তার জারণ হচ্ছে +3। তাহলে তার সেই অবস্থান্তমূল হওয়া বিদায় যদি ভিন্ন ভিন্ন জারণ মান কিন্তু প্রদর্শন করে। এরপর আমরা দেখব যে অবস্থান্তর মৌলের পরমাণু পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, যেটা আমরা অলমোস্ট তোমাদেরকে দেখাইছি। যারা অবস্থান্তর মৌল হয় তাদের জারণ মান পরিবর্তনশীল হয়। এখন একটা জিনিস আমরা জানবো যে কোন একটা যারা একাধিক জারণ মান প্রদর্শন করে, সেই ক্ষেত্রে একটা হচ্ছে তার সর্বোচ্চ জারণ মান আর হচ্ছে সর্বনিম্ন জারণ মান। অর্থাৎ অবস্থান্তর মৌলের ভিন্ন ভিন্ন যে জারণ মানগুলো আমরা পাবো তার মধ্যে সর্বোচ্চ মান কতটা হতে পারে এবং সর্বনিম্ন মান কত হতে পারে সেটা আমরা কিভাবে বের করবো। এটা বের করার জন্য যে নিয়ম সেটা হচ্ছে, দেখো তো, বলা হচ্ছে যে প্রতিটি মৌলের আমাদের একটা সর্বোচ্চ এবং একটি সর্বনিম্ন জারণ সংখ্যা প্রদর্শন করতে পারে। এখন সর্বোচ্চটা আমরা কিভাবে বের করতে পারি? বলছে মৌলের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটি ওই পরমাণুর সর্বোচ্চ জারণ সংখ্যা। অর্থাৎ কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আমরা পাবো সেটা তার হচ্ছে সর্বোচ্চ জারণ মান। আর সর্বনিম্ন হবে ওই শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার সর্বনিম্ন জারণ মান। দুইটা কথা বলছে, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা তার সর্বোচ্চ জারণ মান, আর সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটা তার সর্বনিম্ন জারণ মান। এটা আমরা একটু দেখাই। আমরা হচ্ছে ফসফরাস দিয়ে তোমাদের একটা উদাহরণটা দেখাই। সেটি হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমরা পাই হচ্ছে 1s2 2s2 2p 2p কত বলতো 6, তারপর হচ্ছে 3s2 3p কত বলতো। এখন যদি তোমরা লক্ষ্য করো যে এই যে ফসফরাসটা আছে আমাদের, তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 5। তার মানে আমরা বলতে পারবো তার সর্বোচ্চ জারণ মান, তাহলে তার সর্বোচ্চ জারণ মানটা হচ্ছে আমাদের 5। এখন আমরা বের করবো হচ্ছে এবার সর্বনিম্ন জারণ মান। সর্বনিম্ন জারণ মান বের করার জন্য সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রনগুলো আমাদের বের করতে হবে। তাহলে সেই কথা আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p কত বলতো 6 3s2। এই যে 3p3 আছে এটাকে আমরা যদি মন্ডের নীতি অনুসারে সাজাই তাহলে আমরা লিখতে পারবো 3px1 3py1 3p কত বলতো z1। এখন যদি আমরা লক্ষ্য করি যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টি, তাহলে আমরা বলতে পারবো যে ফসফরাসের সর্বনিম্ন জারণ মানটা হবে আমাদের 3। ঠিক আছে, তাহলে খেয়াল করো ফসফরাসের সর্বশেষ কক্ষপথে আমাদের
সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন ছিল 5টি, তাহলে তার সর্বোচ্চ জারণ মান হচ্ছে 5। কিন্তু ওই ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন পাওয়া যায় 3টি, এটা তার সর্বনিম্ন জারণ মান। তাহলে যারা একাধিক ভিন্ন ভিন্ন জারণ মান প্রদর্শন করে সেটাকে বলা হয় পরিবর্তনশীল জারণ মান। আর সেখানে আমরা দুইটা ধরনের জারণ মান পেতে পারি, একটা হচ্ছে সর্বোচ্চ, একটা হচ্ছে সর্বনিম্ন। সর্বোচ্চ হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে সর্বোচ্চ জারণ মান, এবং সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন গুলো হচ্ছে সর্বনিম্ন জারণ মান। এরপর আমরা আসবো আমাদের বেশ কয়েকটি মৌলের পরিবর্তনশীল জারণ মানগুলো আমরা একটু দেখব। এই উদাহরণগুলো আমরা একটু জানার এবং মনে রাখার চেষ্টা করব। প্রথম আমরা চলে আসবো কপারের ভিন্ন ভিন্ন জারণ মান। কপারের আমরা দুটো অক্সাইড দেখতে পাচ্ছি। এখানে যে অক্সাইডটা আছে তার নাম হচ্ছে কিউপ্রাস অক্সাইড, এবং পরবর্তী যে অক্সাইডটা আছে তার নাম হচ্ছে কিউপিক অক্সাইড। এটির নাম হচ্ছে কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাস অক্সাইড। আর পরবর্তী যে অক্সাইডটা আছে তার নাম হচ্ছে কিউপিক অক্সাইড। এখন এই দেখো তো কপারে যে দুটো ভিন্ন ভিন্ন অক্সাইড আছে, একটাতে তার জারণ মান হচ্ছে +1, অপরটিতে তার জারণ মান হচ্ছে +2। যেটা জারণ মান কম তাকে আমরা বলবো কিউপ্রাস অক্সাইড, আর যার জারণ মানটা বেশি তাকে আমরা বলবো হচ্ছে কিউপিক অক্সাইড। এরপর আমরা দেখবো হচ্ছে ক্রোমিয়ামের দুটি কি বলতো ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা। প্রথম যে যৌগটা আমাদের আছে সেটি হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, এবং পরবর্তী যে যৌগটা আছে তার নাম হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট, সোডিয়াম ডাইক্রোমেট। তাহলে ক্রোমিয়ামের দুইটা ভিন্ন ভিন্ন যৌগ আছে। এই ক্রোমিয়াম অক্সাইডে ক্রোমিয়ামের জারণ মানটা হচ্ছে +3, কিন্তু সোডিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মানটা বের হয় +6। আমরা কিন্তু অলমোস্ট আমাদেরকে জারণ মান বের করা শিখেছিলাম। আমি যদি এখানে দেখাই যে ক্রোমিয়ামের জারণ মান +3 কিভাবে হলো। আমরা জানি যে একটা সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, যার জারণ মান আমরা বের করবো তাকে ধরবো হচ্ছে x। ক্রোমিয়াম পরমাণু যদি দুইটি তাহলে হচ্ছে 2x, আর অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -2 × 3 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আমাদের জানি এখান থেকে x এর বেরোটা হবে +3। একই রকম ভাবে আমরা যদি সোডিয়াম ডাইক্রোমেট দেখি, সেখানে ক্রোমিয়ামের জারণ মান +6 কিভাবে হলো। তাহলে সোডিয়াম ডাইক্রোমেট সম্পূর্ণ যৌগের জারণ মানটা হচ্ছে 0। সোডিয়ামের জারণ মান হচ্ছে 1 ইন্টু হচ্ছে 2, ক্রোমিয়ামকে ধরবো x, যদি দুটি পরমাণু তাহলে হচ্ছে 2x, আর অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -2 ইন্টু হচ্ছে 7। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি 2 + 2x - 14 ইকুয়াল টু হচ্ছে 0, দ্যাট মিন্স আমাদের x এর ভ্যালুটা হবে +6। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ক্রোমিয়ামের দুটো ভিন্ন ভিন্ন যৌগে ক্রোমিয়ামের জারণ মান কিন্তু আমাদের ভিন্ন হয়েছে। এরপর আমরা দেখবো একই রকম ভাবে সালফারের ভিন্ন ভিন্ন কিছু জারণ মান, যেমন হচ্ছে এর নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে সালফার, সালফার ডাইঅক্সাইড, এবং একই রকম ভাবে সালফার ট্রাইঅক্সাইড। এই যৌগগুলোতে দেখো তো তাদের জারণ মান কিন্তু ভিন্ন ভিন্ন হয়। প্রথম যে দেখো তো হাইড্রোজেন সালফাইডে সালফারের জারণ মান হচ্ছে -2, সালফার যখন মুক্ত মূল হয় তখন তার জারণ মান হচ্ছে 0। সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান হচ্ছে +4, সালফার ট্রাইঅক্সাইডে আবার কিন্তু তার জারণ মান হচ্ছে +6। তাহলে যৌগ ভেদে কিন্তু সালফারের ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা আমরা দেখতে পাই। এরপর আমরা চলে আসবো দেখো তো ক্লোরিনের ভিন্ন ভিন্ন অনেকগুলো জারণ মান। এখানে অনেকগুলো উদাহরণ আছে। প্রথমটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরের নামটা হচ্ছে KOCl, পটাশিয়াম হাইপোক্লোরাইট। নামগুলো আমরা একটু মনে রাখবো, পটাশিয়াম হাইপোক্লোরাইট, হাইপোক্লোরাইট। এরপর যে উদাহরণটা আমরা দেখবো সেটা হচ্ছে KClO3, এটির নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে। এরপর আমরা উদাহরণটা দেখবো হচ্ছে KClO4, এটির নাম হচ্ছে পটাশিয়াম পারক্লোরেট, পটাশিয়াম পারক্লোরেট।
তাহলে আমরা এখানে দেখাতে হচ্ছে পটাশিয়াম পার ক্লোরাইড। তাহলে এখানে আমরা দেখো তো ক্লোরিনের অনেকগুলো যৌগ দেখছি। এই যৌগগুলোতে দেখো তো ক্লোরিনের ভিন্ন ভিন্ন কিন্তু জারণ মান আমরা পাবো। হাইড্রোক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, পটাশিয়াম হাইপোক্লোরাইটে ক্লোরিনের জারণ মান কিন্তু আবার +1, পটাশিয়াম ক্লোরেটে হচ্ছে ক্লোরিনের জারণ মান হচ্ছে +5, আর পটাশিয়াম পারক্লোরেট হচ্ছে ক্লোরিনের জারণ মান হচ্ছে +7। এখন তোমরা যদি চাও যে আমাদের এই যে ভিন্ন ভিন্ন আমরা জারণ সংখ্যা আমরা পেয়েছি ক্লোরিনের, এটাও কিন্তু পরিবর্তনশীল জারণ অবস্থা। তত হচ্ছে এই জারণ মানগুলো আমরা কিভাবে পাই, আমরা এটা কিন্তু তোমাদেরকে শিখে ফেলছি যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান আমরা কিভাবে বের করতে পারি। তারপর আমরা একটু দেখাচ্ছি। প্রথমে চলে আসবো পটাশিয়াম হাইপোক্লোরাইডে সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, পটাশিয়ামের জারণ মান 1, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আর যেটা আমরা ক্লোরিনকে বের করব তাকে ধরবো হচ্ছে x। তুমি এখানে ক্যালকুলেশন করলে x এর মানটা তুমি পাবো হচ্ছে +1। এরপর দেখো তো হচ্ছে আমরা আমাদের পটাশিয়াম ক্লোরাইডে আসি KClO3, এই সম্পূর্ণ যৌগের জারণ মানটা 0, পটাশিয়ামের জারণ মান হচ্ছে 1, ক্লোরিনকে আমরা ধরবো হচ্ছে x, এবং অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর মান দেখবা ক্যালকুলেশন করে আমাদের চলে আসবে +9। একই রকম ভাবে পটাশিয়াম পার ক্লোরাইডে যদি আমরা আসি, সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, আর পটাশিয়ামকে আমরা জানি জারণ মান হচ্ছে 1, ক্লোরিনকে ধরবো হচ্ছে x, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2 ইনটু হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে x এর ভ্যালু আমাদের এখানে আসবে প্লাস কত বলো তো। এভাবে কিন্তু আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ মান তোমাদেরকে আমরা শিখেছিলাম। তাহলে দেখো তো এই ভিন্ন ভিন্ন যৌগের ক্লোরিনের জারণ মান কিন্তু আমরা একাধিক ভিন্ন ভিন্ন পেয়েছি। তারপর হচ্ছে আমরা এরপর উদাহরণটা চলে আসবো হচ্ছে আয়রনের ভিন্ন ভিন্ন জারণ মান। এখানে দুটা যৌগ আছে আমাদের, একটা নাম হচ্ছে ফেরাস অক্সাইড, আর একটা নাম হচ্ছে ফেরিক অক্সাইড। যখন ফেরাস বলবো তখন তার আয়রনের জারণ মান হচ্ছে +2, যখন ফেরিক বলবো তখন আয়রনের জারণ মান হচ্ছে +3। তাহলে যৌগ ভেদে কিন্তু আয়রনের ভিন্ন ভিন্ন জারণ সংখ্যা প্রদর্শন করে। এরপর আমরা চলে আসবো কার্বনের ভিন্ন ভিন্ন জারণ মানগুলো। প্রথম আমরা চলে আসা হচ্ছে দেখো তো এখানে হচ্ছে এটার নাম হচ্ছে মিথেন, তারপর আমরা পড়বো হচ্ছে ইথেন, এরপর হচ্ছে দেখো তো C2H4 ইথাইন, এরপর আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে ইথিন, এরপর হচ্ছে কি বলতো C2H2 ইথাইন, তারপর হচ্ছে দেখো তো CH2Cl2 ডাইক্লোরোমিথেন, এরপর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, এবং একই সাথে হচ্ছে কার্বন মনোক্সাইড। আমরা কার্বনের অনেকগুলো যৌগ দেখেছি। আমরা যে একটা করে যৌগের নাম মনে করি, এটি নাম হচ্ছে মিথেন, CH4 হচ্ছে মিথেন, যেখানে কার্বনের জারণ মান হচ্ছে -4। পরবর্তী সংখ্যাটা হচ্ছে ইথেন, যেখানে কার্বনের জারণ মান হচ্ছে -3। এরপরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ইথিন, যেখানে কার্বনের জারণ মান হচ্ছে -2। পরবর্তী সংখ্যাটা হচ্ছে ইথাইন, যেখানে কার্বনের জারণ মান পাবো আমরা হচ্ছে -1। এই যৌগটার নাম হচ্ছে ডাইক্লোরো, অর্থাৎ যেহেতু দুটা ক্লোরিন আছে তার নাম হবে ডাইক্লোরো মিথেন, ডাইক্লোরো মিথেন। এইখানে আমাদের কার্বনের জারণ মানটা হচ্ছে আবার 0। শূন্য কিভাবে সেটা আমরা একটু দেখতে পারি। ধরো হচ্ছে CH2Cl2, এই সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0, কার্বনের যেহেতু আমরা জারণ মানটা বের করবো তাকে ধরবো হচ্ছে x, হাইড্রোজেনের জারণ মান 1 ইন্টু 2, ক্লোরিনের জারণ মান হচ্ছে -1 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তাহলে আমরা পাবো হচ্ছে x + 2 -2 ইকুয়াল টু 0। আলটিমেটলি আমাদের x এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0। এভাবে কিন্তু আমরা কোন একটা যৌগ থেকে কিন্তু কেন্দ্রীয় পরমাণু জারণ মানটা বের করতে পারি। তাহলে আমরা দেখলাম ডাইক্লোরো যে মিথেন নামক যে যৌগটা আছে সেখানে কার্বনের জারণ মানটা হচ্ছে আমাদের 0। একই রকম ভাবে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের জারণ মান হচ্ছে +4, এবং কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ মান হচ্ছে +4। তাহলে দেখো তো এখানে কার্বনের অনেকগুলো আমরা জারণ মান লক্ষ্য করেছি। তো সর্বশেষ আমরা উদাহরণ চলে আসবো আমাদের, সেটি হচ্ছে নাইট্রোজেনের ভিন্ন ভিন্ন আমাদের জারণ মানগুলো আমরা চলে আসবো। দেখো তো নাইট্রোজেনের যে ভিন্ন ভিন্ন জারণ মানগুলো আসে সেখানে যৌগগুলো আমরা একটু দেখি। প্রথমটার নাম হচ্ছে নাইট্রোজেন পেন্টঅক্সাইড, তারপর হচ্ছে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এরপর হচ্ছে আমাদের ওইটাকে বলে নাইট্রিক অক্সাইড। আমি লিখে দিচ্ছি নাইট্রিক
অক্সাইড, এখানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এরপর আমাদের সংখ্যাটা হচ্ছে N2O, এটির নাম হচ্ছে ডাইনাইট্রো মনোক্সাইড, ডাইনাইট্রো মনোক্সাইড। তারপরটা হচ্ছে আমাদের জানি নাইট্রোজেন আমাদের মুক্ত মৌল, এরপর হচ্ছে আমাদের NH2OH, এখানে দুইটা মূলক আছে, একটা OH মূলক, একটা হচ্ছে অ্যামিনো মূলক। এটার নাম হচ্ছে, তারপর আমরা চলে আসবো, দেখো তো N2H4, এর নাম হচ্ছে হাইড্রাজিন, হাইড্রাজিন। এবং সর্বশেষ যে উদাহরণটি আছে সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া। এখানে আমাদের অনেকগুলো নাইট্রোজেনের যৌগ আছে, আমরা একটু দেখি সবার জারণ মান কতটুকু হয়। নাইট্রোজেন পেন্টঅক্সাইডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে 5, নাইট্রোজেন ডাইঅক্সাইডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +4, নাইট্রোজেন টেট্রাঅক্সাইডে ট্রাইঅক্সাইডে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3, নাইট্রিক অক্সাইডে আবার নাইট্রোজেনের জারণ মান হচ্ছে আমাদের +2। তারপর হচ্ছে ডাইনাইট্রো মনোক্সাইড যোগে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +1, নাইট্রোজেন যখন মুক্ত মৌল থাকে তখন তার জারণ মান হচ্ছে 0। NH2OH যোগে নাইট্রোজেনের জারণ মান আবার হচ্ছে -1। আমরা চাইলে এটা বের করে দেখাতে পারি যে এই যোগে -1টা কিভাবে আসলো। এই সম্পূর্ণ যোগের জারণ মান হচ্ছে 0, নাইট্রোজেন যেটা আমরা বের করবো তাকে ধরবো হচ্ছে x, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 1 × 2, এরপর হচ্ছে আমাদের অক্সিজেনের জারণ মানটা আমরা জানি সেটা হচ্ছে -2, এখানে এটা কিন্তু মাইনাস, এটা হচ্ছে বন্ধন, এই জন্য আমরা প্লাস লিখছি, ইনটু -2, আর হাইড্রোজেনের জারণ মান হচ্ছে আমাদের 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি x + 2 -2 + 1 ইকুয়াল টু 0, তাহলে আমাদের x এর যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে -1। তার মানে এই যোগে নাইট্রোজেনের জারণ মানটা হচ্ছে আমাদের -1। এবার N2S4 যোগটার নাম হচ্ছে হাইড্রাজিন, এখানে আমাদের হচ্ছে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে -2, এবং সর্বশেষ যে অ্যামোনিয়া নামক যৌগটা আছে সেখানে নাইট্রোজেনের জারণ মানটা হচ্ছে -3। তাহলে আমরা অনেকগুলো সংকেত তোমাদেরকে দেখাচ্ছি, সেখানে ভিন্ন ভিন্ন ভাবে কেন্দ্রীয় পরমাণু জারণ মান আমরা ভিন্নতা পেয়েছি বা পরিবর্তনশীল লক্ষ্য করেছি। এরপর আমাদের চলে আসবে আমাদের বিশেষ ধরনের রিডক্স বিক্রিয়া। প্রথম কথা হচ্ছে রিডক্সের বাংলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। আমরা একটু মনে করা দিই যে জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা কিভাবে পাইতাম। কোন একটা বিক্রিয়া যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তাকে আমরা বলি জারণ বিক্রিয়া, আর কোন একটা বিক্রিয়া যখন ইলেকট্রন গ্রহণ করে তাকে বলি হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়া আমরা বলতে পারবো যে সকল রাসায়নিক বিক্রিয়া একই সাথে জারণ এবং বিজারণ বা ইলেকট্রন আদান প্রদান ঘটে তাকে আমরা বলবো হচ্ছে রিডক্স বিক্রিয়া। তো সেক্ষেত্রে আমরা বিশেষ ধরনের কিছু রিডক্স বিক্রিয়া পাবো, সেটা একটু শুনি। প্রথমটা হচ্ছে অসমদস্যতা বিক্রিয়া। আমরা একটু সংজ্ঞাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো, তারপর আমাদের এক্সপ্লেনে আমরা চলে আসবো। অসমদস্য বিক্রিয়াটা কি বলছে, যে রিডক্স বিক্রিয়ায় কোন বিক্রিয়কের নির্দিষ্ট মোলের কিছু পরমাণু জারিত হয়ে আমাদের হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জারিত হয়ে উচ্চ জারণ সংখ্যায় এবং অবশিষ্ট পরমাণু বিজারিত হয়ে নিম্ন জারণ সংখ্যায় যুক্ত ভিন্ন উৎপাদে পরিণত হয়, সেই ধরনের রিডক্স বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে আমাদের অসমদস্যতা বিক্রিয়া। জিনিসটা হচ্ছে আসলে যে কোনো একজন বিক্রিয়ক একই সাথে তার জারণ বিক্রিয়া ঘটবে এবং একই সাথে তার বিজারণ বিক্রিয়াটা ঘটবে, অর্থাৎ তার থেকে যে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হবে তাদের একজনের জারণ ঘটবে, একজনের হচ্ছে আমাদের বিজারণ ঘটবে। তাহলে আমরা একটু উপস্থিত দেখি, আমাদের এখানে একটা বিক্রিয়া আছে, সেটি হচ্ছে ক্লোরিন যোগ কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়া আমরা তিনটা প্রোডাক্ট পাই, সেটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরেট এবং হচ্ছে কি বলতো আমাদের পানি। তাহলে এই বিক্রিয়ায় আমরা যদি সমতা করি আমাদের হচ্ছে টোটাল এখানে 3 মোল ক্লোরিন আসবে, 6 মোল সোডিয়াম, 5 মোল সোডিয়াম। এখন টোটাল সমতা করার পর দেখো তো হচ্ছে এখানে যে ক্লোরিনটা ছিল সেটা ছিল মুক্ত মল, যার জারণ মানটা হচ্ছে আমাদের 0, ক্লোরিনের জারণ মানটা হচ্ছে আমাদের 0। দেন হচ্ছে আমরা যে আমাদের যে তিনটা উৎপাদ আমরা পেয়েছি, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে আমাদের পানি।
এখন দেখবো হচ্ছে এই যে ক্লোরিনটি আমাদের আছে, এই ক্লোরিন পরমাণু থেকে দেখো তো দুটো ভিন্ন ভিন্ন যৌগ আমাদের আসছে, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের যার মান হচ্ছে -1, আর সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের যার মান হচ্ছে আমাদের +5। এখন যদি আমরা একটু দেখি যে ক্লোরিন মুক্ত মূল থেকে যখন সোডিয়াম ক্লোরাইডে পরিণত হলো, তখন আমাদের আসলে কি হলো? আমাদের ক্লোরিনের এখানে জারণ মানটা ছিল 0, আর বিক্রিয়ার পরে যে সোডিয়াম ক্লোরাইডটা হলো সেখানে তার জারণ মানটা হচ্ছে +5। তার মানে 0 থেকে আমাদের জারণ মান বেড়ে কত হলো? +5। আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম যে জারণ মান যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা বোঝায়, অর্থাৎ তার জারণ বিক্রিয়া সংঘটিত হয়। মানে জারণ মান বাড়লে হচ্ছে ইলেকট্রন ত্যাগ, জারণ মান কমে গেলে ইলেকট্রন হচ্ছে গ্রহণ। যেহেতু ক্লোরিনের জারণ মান 0 থেকে বৃদ্ধি পেয়ে +5 এ পরিণত হয়েছে, তার মানে হচ্ছে এখানে তার জারণ বিক্রিয়া সংঘটিত হয়, এখানে তার জারণ বিক্রিয়া আমাদের সংঘটিত হয়। আবার আমরা দেখব হচ্ছে একই সাথে এই ক্লোরিন মুক্ত মৌল থেকে যখন সোডিয়াম ক্লোরাইড নামক যৌগটা উৎপন্ন হয়, তখন যদি আমরা জারণ মানের পরিবর্তনটা লক্ষ্য করি, সেটি হচ্ছে মুক্ত মৌল ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, মানে সোডিয়াম ক্লোরাইড নামক যে যৌগটা উৎপন্ন হয়েছিল সেখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে আমাদের -1। তার মানে এখন কিন্তু আমাদের জারণ মান 0 থেকে হ্রাস পেয়ে -1 এ পরিণত হলো। যেহেতু জারণ মান আমাদের হ্রাস পেয়েছে বা কমে গেছে, তাহলে আমরা বলতে পারি এখানে ইলেকট্রন গ্রহণ। তাহলে আমাদের হচ্ছে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, এই বিক্রিয়াকে আমরা বলতে পারি আমাদের বিজারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া। তো তোমরা যদি লক্ষ্য করো একই সাথে এই বিক্রিয়ায় ক্লোরিনের যে মুক্ত মৌল নামক যৌগটা আছে তার একই সাথে জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে এবং একই সাথে বিজারণ বিক্রিয়াও সংঘটিত হয়েছে। যদি কোন একটি মৌলের জারণ এবং বিজারণ বিক্রিয়া দুটি সংঘটিত হয়, তাহলে সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের অসমদস্যতা বিক্রিয়া। এরপর চলে আসলো আমাদের সামঞ্জস্যতা বিক্রিয়া। এটা কি বলছে আমরা একটা শুনি। যে সকল রিডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় দুইটি বিক্রিয়ক পদার্থের অণুর মধ্যে থাকা, অর্থাৎ দুটি ভিন্ন আমাদের বিক্রিয়ক থাকবে, কিন্তু তাদের ভিন্ন ভিন্ন জারণ অবস্থার একটি নির্দিষ্ট মৌলের এমন একটি উৎপাদ উৎপন্ন হয় যার মধ্যে উভয় বিক্রিয়কের ওই নির্দিষ্ট মৌলটি রিডক্স বিক্রিয়ার ফলে মধ্যবর্তী কোনো জারণ অবস্থা লাভ করে, সেই ধরনের রিডক্স বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। তো এখানে সংখ্যা পড়ে তোমাদের কাছে একটা কঠিন মনে হবে, আমরা একটু সহজে শিখবো এবার। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন যৌগ থাকবে যেখানে একটা কমন মোল থাকবে। যেমন আমরা এখানে দুটো যৌগ নিলাম, একটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং আর একটা যৌগ আছে আমাদের সালফার ডাইঅক্সাইড। এখন এই দুটো ভিন্ন ভিন্ন যৌগে একটা কমন মোল আছে, সেটা হচ্ছে সালফার। এই দুজনের বিক্রিয়ায় আমরা একটা কমন উৎপাদ পাবো, সেটা হচ্ছে ওই মোলের একটা কমন উৎপাদ পাবো আমাদের। দেখো তো হচ্ছে এখানে কমন মোলটা কে ছিল? সালফার। এই দুজনের বিক্রিয়া আমরা একটা উৎপাদ পাচ্ছি মুক্ত সালফার। তাহলে তাদের একটা কমন উৎপাদ আমরা পেলাম হচ্ছে, সেটা হচ্ছে কি বলতো? সালফার। একই ধরনের উৎপাদ পেলাম দুজন থেকে, ওই দুইটা মোলের একটা কমন উৎপাদ পেলাম আমরা হচ্ছে সালফার মুক্ত মোল। এখন যেটা বলা হয়েছে যে এখানে যে দুটা মোল ছিল সেখানে সালফারের দুটো ভিন্ন ভিন্ন জারণ মান থাকবে এবং নতুন যে একই ধরনের উৎপাদটা আমরা পাবো তার জারণ মান হবে তাদের দুজনের মধ্যবর্তী একটা নির্দিষ্ট জারণ মান। জিনিসটা কেমন আমি একটু বলি। ধরো এই হাইড্রোজেন সালফাইডে সালফারের জারণ মানটা ছিল -, আর সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মানটা আমরা পেয়েছি +। অর্থাৎ দুইটা ভিন্ন যৌগ, দুইটা ভিন্ন জারণ মান, কিন্তু তাদের থেকে যে একই ধরনের একটা প্রোডাক্ট আমরা পেয়েছিলাম সালফার মুক্ত মোল, তার জারণ মান কিন্তু আমাদের 0। তো লক্ষ্য করো যে নতুন উৎপাদটা পেয়েছি তার জারণ মান কিন্তু এই দুজনের একটা মধ্যবর্তী অবস্থা আছে। কিভাবে? যেমন হাইড্রোজেন সালফাইডে তার সালফারের জারণ মানটা ছিল +2, আর সালফার ডাইঅক্সাইডের সালফারের জারণ মানটা আমরা পেয়েছিলাম +4। নতুন যে প্রোডাক্ট আমরা পেয়েছি তার জারণ মান হচ্ছে আমাদের কত বলতো? 0, যেটি আমাদের এই দুজনের -2 এবং +2 একটা মধ্যবর্তী অবস্থা আমরা পেয়েছি। এই ধরনের যে বিক্রিয়াগুলো ঘটবে সেগুলোকে আমরা বলবো সামঞ্জস্য বিক্রিয়া। তাহলে আমরা আবার একটু আসি। বলছে যে সকল রিডক্স বা জারণ বিজারণ বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে থাকা ভিন্ন ভিন্ন জারণ অবস্থা একটা নির্দিষ্ট মৌলের, তাহলে দুটা ভিন্ন ভিন্ন যৌগ ছিল,
সেখানে একই ধরনের একটা মোল সালফার, যার ভিন্ন ভিন্ন দুটো জারণ মান আমাদের পেয়েছিলাম, একটাতে হচ্ছে -2, একটাতে হচ্ছে কত বলতো প্লাস। এমন একটি উৎপাদ উৎপন্ন হবে তাদের বিক্রিয়ায়, যার মধ্যে উভয় বিক্রিয়কের ওই নির্দিষ্ট মোলটি রিডক্স বিক্রিয়ার ফলে মধ্যবর্তী কোন একটি জারণ অবস্থা লাভ করে। অর্থাৎ এই দুজনের বিক্রিয়ায় আমরা যে উৎপাদটা পেয়েছিলাম সেখানে একটি কমন উৎপাদ ছিল, সেটা হচ্ছে সালফার, যার জারণ মানটা আমরা পাইলাম কত বলতো 0। অর্থাৎ উৎপাদিত যে কমন উৎপাদটা ছিল তার জারণ মানটা হবে তাদের মধ্যবর্তী একটা জারণ মান। ওই দুজনের একটা মধ্যবর্তী আমরা জারণ অবস্থা পাবো কিভাবে? হাইড্রোজেন সালফাইডে তার জারণ মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে -2, আর সালফার ডাইঅক্সাইড তার জারণ মানটা আমরা পেয়েছিলাম +2। নতুন যে আমরা উৎপাদটা পেয়েছিলাম তাদের, সেখানে তার জারণ মানটা হচ্ছে 0, যার অবস্থান হচ্ছে -2 এবং +4, এটা মধ্যবর্তী। এই ধরনের যে বিক্রিয়াগুলো ঘটবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া। তারপর আমরা চলে আসবো আমাদের শত জারণ বিজারণ বিক্রিয়া। এটা হচ্ছে কোনো একটি যৌগের কোনো একটি মোল জারিত হবে এবং অপর একটি মোল একই সাথে বিজারিত হবে। আমরা যদি সংজ্ঞায় চলে আসি, যে সকল রিডক্স বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক পদার্থের কোন মোলের পরমাণু জারিত হয়, একই সাথে ওই একই অনুষ্ঠিত অপর কোন মোলের পরমাণু কি হয় বলতো বিজারিত হয়, তখন সেই ধরনের রিডক্স বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। মানে আমি আরেকটা বলছি, একটি বিক্রিয়ক পদার্থ যার একটি মোল জারিত হবে, একই সাথে অপর একটি মোল বিজারিত হয়, অর্থাৎ একই যৌগ থেকে জারণ এবং বিজারণ বিক্রিয়া দুইটাই সংঘটিত হয়, সেটা হবে শত জারণ বিক্রিয়া। আমরা একটু চলে আসি, এখানে একটা যৌগ আছে, একটা লক্ষ্য করবা, পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, এই বিক্রিয়াটাকে যখন তাপ দিয়ে আমরা বিয়োজিত করব তখন আমাদের দুটা যৌগ উৎপন্ন হবে, পটাশিয়াম নাইট্রাইট। পটাশিয়াম নাইট্রেট বিয়োজিত হয়ে পটাশিয়াম নাইট্রাইট যৌগ হচ্ছে আমাদের অক্সিজেন উৎপন্ন। এখন লক্ষ্য করো, এই পটাশিয়াম নাইট্রাইট যে যৌগটা আমাদের ছিল সেখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5, এবং পরবর্তী যে পটাশিয়াম নাইট্রাইট যে যৌগটা আমরা পেয়েছি তার সেখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3। পটাশিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +5, পটাশিয়াম নাইট্রেটে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3। তাহলে শুরুতে তার জারণ মানটা ছিল +5, তারপর পরিবর্তিত হয়ে সে জারণ মানটা আমাদের দেওয়া হচ্ছে +3। তার মানে যেহেতু আমাদের জারণ মান হ্রাস পেল, তাহলে আমরা বলতে পারি এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, আর যখন ইলেকট্রন গ্রহণ হয় তখন সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় বিজারণ। তার মানে হচ্ছে এখানে পটাশিয়াম নাইট্রেট যে যৌগটা ছিল সেখানে নাইট্রোজেনের আমাদের বিজারণ বিক্রিয়া করছে, একই সাথে আমাদের হচ্ছে যে অক্সিজেনটা আমরা যদি দেখি, অক্সিজেনের জারণ মানটা হচ্ছে আমাদের -2, আর বিক্রিয়ার পরে যে আমাদের প্রোডাক্ট আমরা পেয়েছি সেটা হচ্ছে অক্সিজেন মুক্ত মোল। মানে -2 থেকে অক্সিজেনের জারণ মান পরিবর্তন আমরা দেখি, সেটা হচ্ছে -2 থেকে আমাদের 0। দ্যাট মিনস জারণ মান আমাদের কি হলো বলতো, এখানে বৃদ্ধি পেয়েছে, আর জারণ মান যখন বৃদ্ধি পায় তখন সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে পটাশিয়াম নাইট্রেট নামক যে যৌগটা আমাদের আছে, এখানে নাইট্রোজেনের বিজারণ ঘটেছে এবং একই সাথে অক্সিজেনের আমাদের জারণ ঘটেছে। তাহলে একই বিক্রিয়ক থেকে যখন আমরা জারণ এবং বিজারণ দুইটা বিক্রিয়া সংঘটিত হবে, তাহলে সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে আমাদের শত জারণ বিজারণ বিক্রিয়া। আমরা আবার একটু রিপিট করে দিচ্ছি, যে কোন একটা বিক্রিয়কের কোন একটি মোল জারিত হবে, অপর একটা মোল যখন বিজারিত হবে তখন সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। উদাহরণটা ছিল আমাদের পটাশিয়াম নাইট্রেট তাপ দিয়ে বিয়োজিত করলে আমাদের দুটা প্রোডাক্ট পাওয়া যায়, পটাশিয়াম নাইট্রেট এবং হচ্ছে একই সাথে হচ্ছে অক্সিজেন মুক্ত মোল। এখানে পটাশিয়াম নাইট্রেটের নাইট্রোজেনের প্রাথমিকভাবে জারণ মানটা ছিল +5, পরবর্তীতে যে যৌগটা আমরা পেয়েছিলাম পটাশিয়াম নাইট্রাইট, সেখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে +3। তার মানে +5 থেকে হ্রাস পেয়ে +3 হলো। আমরা জানি যখন জারণ মানটা হ্রাস পাবে তখন সেখানে বিজারণ বিক্রিয়া ঘটে। একই সাথে ওই পটাশিয়াম নাইট্রেটের আরো একটি মোল অক্সিজেন, তার প্রাথমিকভাবে জারণ মানটা ছিল হচ্ছে -2, কিন্তু বিক্রিয়ার পরে যে অক্সিজেন মোলটা মুক্ত মোলটা আমরা পেয়েছি সেখানে অক্সিজেনের জারণ মান হচ্ছে আমাদের 0। জারণ মান -2 থেকে বৃদ্ধি পেয়ে যখন 0 হলো, যেহেতু আমাদের জারণ মান বৃদ্ধি পেয়েছে তাহলে এই বিক্রিয়া আমাদের ইলেকট্রন ত্যাগ করা হবে এবং সেই বিক্রিয়ার নাম হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। তাহলে পটাশিয়াম নাইট্রেটের নাইট্রোজেনের বিজারণ হয়েছে, একই সাথে অক্সিজেনের
জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। এই জন্য এই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া। আমাদের সর্বশেষ যে বিক্রিয়াটা সেটার নাম হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। বিরঞ্জন বলতে বোঝায় রঙিন বস্তুকে বর্ণহীন করে তোলা। অর্থাৎ যে সকল জারণ, জারক এবং বিজারক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে উদ্ভিজ এবং প্রাণীজ যে রঙিন যে পদার্থগুলো ছিল তাদেরকে বিবর্ণ করে, বিবর্ণ মানে হচ্ছে বর্ণহীন করে দেবে। রঙিন বস্তুটাকে যখন বর্ণহীন করে দেয় যে সকল জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, তাকে আমরা বলবো হচ্ছে বিরঞ্জন বিক্রিয়া। তো এখানে একটা জিনিস তোমরা জানবা, এখানে একটা যৌগ আছে যার নাম হচ্ছে জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন, জাইমান হচ্ছে আমাদের অক্সিজেন। আর একটা যৌগ আছে আমাদের, এটাকে বলা হয় জাইমান হাইড্রোজেন। জাইমান হাইড্রোজেন মনে রাখবা, জাইমান অক্সিজেন দ্বারা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া ঘটানো হয় বা জারিত করা হয়, আর জাইমান হাইড্রোজেন দ্বারা হচ্ছে বিজারণ বা বিজারিত করা হয়। ঠিক আছে, বিজারণ। আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের যে বিরঞ্জন যে বিক্রিয়াটা সেটা কিভাবে ঘটে। আমরা প্রথম উদাহরণটা দেখি, সেটা হচ্ছে ক্লোরিনকে পানির সাথে যখন বিক্রিয়া করা হয় তখন আমাদের দুটা প্রোডাক্ট পাওয়া যায়, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং একই সাথে হচ্ছে আমাদের জাইমান অক্সিজেন পাওয়া যায়। এখন এই জাইমান অক্সিজেনটা কি করা জানেন, সেটা হচ্ছে যে রঙিন কোন একটা বস্তুকে সে জারিত করে বর্ণহীন করে দিবে। তাহলে হচ্ছে রঙিন বস্তুটাকে করতেছে কি বলতো, বর্ণহীন। এবং সেখানে কোন বিক্রিয়া করা হচ্ছে সেই বলতো, তাকে আমরা জারিত করে বর্ণহীন করতেছে। তাহলে এখানে এই যে রঙিন বস্তুটাকে আমি বর্ণহীন করে ফেললাম, এইটা এক ধরনের বিরঞ্জন বিক্রিয়া। এরপর আমাদের আরো উদাহরণ আছে, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি আমরা পানিকে বিক্রিয়া করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সালফিউরিক অ্যাসিড যোগ হচ্ছে জাইমান অক্সিজেন। এই জাইমান অক্সিজেনও আমাদের কি করতে পারে বলেন তো, সরি জাইমান অক্সিজেন না, জাইমান হচ্ছে হাইড্রোজেন পাবো আমরা এখানে, জাইমান হাইড্রোজেন। এই জাইমান হাইড্রোজেন কি করতে পারে, কোন একটা রঙিন বস্তুকে এবার এখানে কি করবে, বিজারিত করবে, হয়ে সে করবে হচ্ছে বর্ণহীন, বিজারিত করে করবে হচ্ছে বর্ণহীন। তাহলে জাইমান অক্সিজেন জারিত করে বর্ণহীন করে, আর জাইমান হাইড্রোজেন হচ্ছে বিজারিত করে হচ্ছে বর্ণহীন করে। আরেকটা উদাহরণ আছে, সেটার নাম হচ্ছে H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড, যেটি বিয়োজিত হয়ে আমাদের হচ্ছে পানি এবং হচ্ছে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। তাহলে ওই যে জাইমান অক্সিজেনটা আমাদের রঙিন কোন একটা বস্তুকে বর্ণহীন করে তোলে, বর্ণহীন করে। ঠিক আছে, সাধারণত কথা হচ্ছে যে সকল জারণ বিজারণ বিক্রিয়ায় কোন একজন আমাদের জারক এবং বিজারক কোন একটা রঙিন বস্তুকে আমাদের যদি বর্ণহীন করে তোলে, সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের বিরঞ্জন। তো এখানে আমরা কিছু নোট দেখব, এগুলো আমাদের এমসিকিউ এর জন্য লাগে এবং আমাদের একটা স্বচ্ছ ধারণার জন্য আমাদের প্রয়োজন আছে। আমরা সেই উদাহরণগুলো একটু আসি। সেটা হচ্ছে প্রথমটা বলছে মোটা আঁশের সুতার তৈরি যে কাপড়গুলা থাকে, মোটা আঁশের আসে, তাহলে মোটা আঁশ বা সুতার তৈরি কোন একটা কাপড় ও গেঞ্জি ব্লিচ করতে আমাদের ক্লোরিনকে ব্যবহার করা হয়। মোটা আঁশের যে বা আমাদের গার্মেন্টস এর যে প্রোডাক্ট গুলা দেখি মোটা, বা আমাদের প্যান্ট জিন্স যে প্যান্ট গুলা, সেগুলোকে যদি কোনো একটা অংশকে ব্লিচ করতে হয়, মানে বর্ণহীন কালারকে বর্ণহীন করতে চাই, সেক্ষেত্রে আমরা ক্লোরিনকে ব্যবহার করি। সেকেন্ড হচ্ছে আমাদের উল, সিল্ক এবং সূক্ষ্ম সুতার মানে পাতলা সুতার যে কাপড়গুলো আছে, সেগুলোকে ব্লিচ করতে হলে সালফার ডাইঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইডটা ব্যবহার করব। মোটা কাপড়কে ব্লিচ করার জন্য হচ্ছে ক্লোরিন ব্যবহার করব, পাতলা কাপড় বা সিল্কের কাপড়কে আমাদের বর্ণহীন করার জন্য বা ব্লিচ করার জন্য সালফার ডাইঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করব। আর বিউটি পার্লারে মাথার কালো বা সাদা চুলকে রঙিন করতে হলে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করা হয়। অনেকে দেখবা যে অনেকে আমাদের হেয়ার স্প্রে করে ব্রাউন কালার বা বিভিন্ন ভিন্ন কালার, এই যে ভিন্ন ভিন্ন কালার গুলো করে সেখানে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডকে ব্যবহার করা হয়। সর্বশেষ যে জিনিসটা আমাদের বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের
সালফার ডাইঅক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড একই সাথে জারক, বিজারক এবং বিরঞ্জক উভয় হিসাবে কাজ করে।